সুপ্রিয় দর্শক, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান। সঙ্গে আছি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় জনপ্রশাসনের বিশৃঙ্খলা ও সংস্কারের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদায়ন, পদোন্নতিতে যোগ্যতার মাপকাঠি ছিল দলীয় আনুগত্য। ফলে জনসেবার চেয়ে দলীয় সেবাই তাদের কাছে অগ্রাধিকার ছিল। দুর্নীতি কমবে এই অজুহাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হলেও দুর্নীতি তো কমেইনি, বরং বেড়েছে বহুগুণ। সেবার মানেও ঘটেছে পতন। পরিস্থিতি এমনই ছিল যে বিশ্লেষক ও পর্যবেক্ষকদের কারো কারো হিসেবে বেগম পাড়ায় বসতি কিংবা অর্থ পাচারের তালিকায় শীর্ষে রয়েছে আমলারা। শুধু তাই নয়, গত ১.৫ দশকে আওয়ামী লীগের স্বৈরশাসক হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছে জনপ্রশাসনের কর্মকর্তাদের একটি অংশ। অভিযোগ রয়েছে ৫ আগস্ট পরবর্তী সময়ে এই অংশটির নেতৃত্বেই সচিবালয় কেন্দ্রিক একটি কূট ষড়যন্ত্র করা হয়েছিল। ধারণা করা হয়েছিল গণঅভ্যুত্থানের পর জনপ্রশাসন জনসেবায় মনোযোগী হবে, কিন্তু তা তো হয়নি, বরং বিভিন্ন ইস্যুতে জনপ্রশাসনে অসন্তোষ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকারের দলবাজি ও স্বজনপ্রীতির কারণে যে দলীয় কাঠামোয় পরিণত হয়েছিল জনপ্রশাসন, তা ভেঙে পুনর্গঠন ও সংস্কারের অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেছে। কিন্তু প্রশাসনের অসহযোগিতা ও তীব্র বিরোধিতায় কতটুকু সংস্কার আনা যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এমন বাস্তবতায় চলমান বিশৃঙ্খলা দূর করে জনপ্রশাসনকে জনবান্ধব করার উপায় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সোহরাব হাসান, আপনি যদি আমাদের আজকে আলোচনা শুরু করছি, জুলাই বিপ্লবের পর থেকে জনপ্রশাসনের চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর কারণ কি, কিংবা এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি তো উন্নয়নে বাংলাদেশ, তো এখন উন্নয়নে আছি না উন্নয়নের লক্ষ্যে যাচ্ছি, এবং আপনার ভাষ্য অনুযায়ী তো আমরা অনুন্নয়নে ছিলাম, অধোগতিতে ছিলাম। কিন্তু এটি কি শুধু 15 বছরের সমস্যা? আমার দুই সহ আলোচকের শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। সমস্যাটা অনেক গভীরে, মানে 15 বছরের সমস্যা না, বা 10 বছরের সমস্যা না। আর ধরুন আওয়ামী লীগ আমলে যেটি হয়েছে সেটা হলো, যেহেতু 3টি নির্বাচন লোক দেখানো এবং পাতানো নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি, তারা আরও বেশি স্বৈরাচারী হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের মধ্যে স্বৈরাচারী প্রবণতা সবসময় ছিল, সামরিক বেসামরিক। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রশাসন তো ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন। ব্রিটিশের পর পাকিস্তানে এসেছে, পাকিস্তানের পর বাংলাদেশ। প্রশাসনিক কাঠামো বা খুব একটা পরিবর্তন হয়নি। আমরা বলি যে প্রশাসনের পেছনে কিন্তু একটা শাসন থাকে, প্রশাসন। এই প্রশাসনটা যদি আমরা বান্ধব করতে পারতাম, অর্থাৎ জনগণের জন্যে, কিন্তু একটা হচ্ছে যে একটা দূরদর্শী দরকার। রাষ্ট্র আমরা কোন দিকে নিয়ে যেতে চাই, আর যতগুলো সংস্কার, মানে আমি এবারের কথা বলছি না, এর আগেও এরশাদ সাহেবের আমলের সংস্কার হয়েছে, জিয়াউর রহমানের আমলের সংস্কার হয়েছে প্রশাসনিক, কিন্তু সেটি কি শুধু রদবদল, মানে অথবা কিছু পদ কমিয়ে কিছু পদ বাড়িয়ে এক ধরনের, ঠিক সংস্কার না যদি বলে যে এক ধরনের, মানে যারা যখন ক্ষমতায় ছিল তাদের সুবিধা মতো প্রশাসনকে তৈরি করেছে তাদের সুবিধার জায়গায়। হ্যাঁ, কিন্তু জনগণের যে শাসন, রাষ্ট্রের মালিক জনগণ, এই প্রশাসন বলি এবং জনপ্রতিনিধি বলি, তারা সবাই কিন্তু জনগণের জন্য কাজ করার কথা। আমরা প্রথমেই আবার প্রশাসনকে যদি আমরা গণশত্রু হিসেবে মানে ধরে নেই, তাহলে কিন্তু আমরা প্রশাসন থেকে কিছু পাবো না, এবং ধরেই নিতে হবে যে প্রশাসন হচ্ছে জনবিরোধী। সেটি অন্য ক্ষেত্রেও তাই। পুলিশ বলেন বা এমনকি সশস্ত্র বাহিনী, মানে সবটা মিলে রাষ্ট্র, এবং সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রে যার যার এখতিয়ার, এর বাইরে যাওয়া উচিত নয়, আবার তার এখতিয়ারে অন্য কারো হস্তক্ষেপ করা উচিত না। আধুনিক রাষ্ট্রে যে তিনটি উপাদান বা 3টি অঙ্গ, আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, আমাদের এখান তো সবই নির্বাহী বিভাগ করে। বিচার বিভাগেরও কোনো ভূমিকা নেই, আইনসভারও কোনো ভূমিকা নেই। আইনসভা হয় দলীয়, আর বিচার বিভাগ হয় অনুগত। এর থেকে বেরিয়ে আসা প্রশাসন, আমি বলছি এই প্রশাসনিক সংস্কারটা ঠিক আলাদাভাবে দেখলে হবে না।
যেমন এই 5 আগস্টের পর তো অনেক সচিবকে বাদ দেওয়া হয়েছে, অনেক সচিব নতুন করে এসেছেন, এবং সেখানে কি যোগ্যতা, আপনি ভূমিকায় বলেছিলেন যোগ্যতা এবং দক্ষতা দেখা হয়নি, দলীয় আনুগত্য দেখা হয়েছে। 5 আগস্টের পর সব ক্ষেত্রে কি যোগ্যতা দেখা হয়েছে? সব ক্ষেত্রে কিন্তু উত্তম মানুষটিকে বসানো হয়েছে? এই প্রশ্নগুলো আছে জনমনে, এবং তারা কি ডেলিভার করছে, অর্থাৎ কি দিয়েছে জনগণের সেবা। জনগণের দিক থেকে যদি দেখি, খুব পরিবর্তন হয়নি, জনগণ সেবা পাচ্ছে না। তার মধ্যে তো একটা দুর্ঘটনা, ঘটনা, অনেক কিছু, অস্থিরতা, সবটা মিলে যারা রাষ্ট্রের নীতি নির্ধারক, অথবা ধরেন এখন যেটা অন্তর্বর্তী সরকার, তারা যেমন কেন জানি একটু প্রশাসনের উপর বেশি নির্ভরশীল ছিলেন। অনেক ক্ষেত্রে প্রশাসন এটা হতে পারে অভিজ্ঞতার অভাব, যে প্রশাসন যেভাবে বুঝিয়েছে সেভাবে চলা। আরেকটা হচ্ছে এই যে সংস্কার কমিশন হয়েছে, এবং প্রশাসনিক সংস্কার কমিশন নিয়ে সবচেয়ে বিতর্ক হলো, এবং এক ধরনের একটা অস্থিরতা তৈরি হলো। উদ্দেশ্য ছিল কিন্তু যে রাষ্ট্র কাঠামোয় একটা গণতান্ত্রিক ধারায় যাতে নিয়ে যাওয়া যায়, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন ইত্যাদি। কিন্তু আমার মনে হলো তো একটা বড় ধাক্কা খেলো, এবং এটা কিভাবে কাটানো যাবে, এরপরও কিন্তু সরকারের নীতি নির্ধারকদের মধ্যে তো কোনো প্রতিক্রিয়া দেখি না। এই যে প্রশাসনিক ক্যাডার থেকে তাদের দাবি ন্যায্য অন্যায্য সেটি পড়ে, কিন্তু তাদের সাথে আলোচনা করতে হবে। না হলে তারা তো ইতিমধ্যে 4 তারিখ থেকে বোধহয় 4 তারিখ মহাসমাবেশে ডাক দিয়েছে। আবার 25 ক্যাডার সমস্যা দীর্ঘদিনের। সবটা মিলে এখন কি বলবো, যে আমাদের কাঠামোটা যদি পুরো পরিবর্তন না করা যায়, তাহলে কিন্তু আমরা কোনো পথ পাবো না, আমরা কোনো সমাধানে যেতে পারবো না। আর সেক্ষেত্রে প্রশাসনকে যেমন শত্রু ভাবা যাবে না, আবার প্রশাসন নিয়ন্ত্রণ করবে সব কিছু, সেটাও মেনে নেওয়া যাবে না। এই দুটোর মধ্যে আমরা জাতীয় সংলাপ করছি আগামী দিনে, আগামী পথ নির্ধারণ করতে। আমি তো মনে করি এই আলাদা আলাদা বিষয় নিয়ে, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সবটা নিয়ে সংলাপ হওয়া উচিত। এইরকম জাতীয় মানে 2 দিনের সংলাপে সব কিছু আলোচনায় এটি হবে, মানে ধরে ধরে এবং আপনি একদম সুনির্দিষ্টভাবে কোথায় সমস্যাটি। প্রথমেই তো হচ্ছে প্রশাসনের একটা বড় রোগ, যেটা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয়করণ, সব কিছু কেন্দ্র নিয়ন্ত্রিত। আমি মনে করি এটি এই তাৎক্ষণিকভাবে যেসব চিন্তা করা হয়েছে সেটা যথেষ্ট নয়। ধন্যবাদ আপনাকে জনাব সাইফুল ইসলাম। এই যে একটা বিশৃঙ্খলা একটা যে চলছে, এর আসলে কি প্রভাব পড়ছে আপনাদের রাষ্ট্র পরিচালনায়? এটা জিনিসটা হলো একটু ওইভাবে যদি গোড়া থেকে বলি, যে ঘোড়া যদি খুব তেজি ঘোড়া হয় তাহলে আপনি রেসে জিতবেন না। ঘোড়া সহিষ্ণুকে সাহসী হতে হবে, দক্ষ হতে হবে। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন ভারতের 3 জন ICS অফিসার, তার মধ্যে একজনের নাম হচ্ছে রফিক কিদওয়াই, তিনি সহ 3 জন পদত্যাগ করলেন। তারা পদত্যাগ করলেন কারণটা হচ্ছে তারা ব্রিটিশ সরকারের অনুগত হিসাবে তারা ICS কর্মরত ছিলেন। তারা এখন ভারত স্বাধীন হচ্ছে, সেই স্বাধীন দেশে তারা হয়তো বা মানানসই হবে না, এবং ইত্যাদি কারণে পদত্যাগ করলেন। যাই হোক, পণ্ডিত নেহেরু তাদের 3 জনকে তলব করলেন। পণ্ডিত নেহেরু তলব করার পরে বললেন যে তোমরা কেন পদত্যাগ করতেছো? তো তখন তারা ওইটাই বললেন যে আমরা যেহেতু ব্রিটিশের হুকুম অনুযায়ী আমরা চলেছি, আমরা আপনাদের উপরে অনেক অন্যায় অত্যাচারও করেছি, নির্যাতনও করেছি, এখন আপনারা ক্ষমতায় থাকবেন, আপনারাও আমাকে সহ্য করতে পারবেন না, আমরা হয়তো আপনাকে সেভাবে বিশ্বাস করতে পারবো না। তো তখন পণ্ডিতজি বললেন যে তোমরা কি নিজের ইচ্ছায় করেছো না হুকুম অনুযায়ী করেছো, আইন অনুযায়ী করেছো? বলে আমরা হুকুম অনুযায়ী করেছি, আমরা আইন অনুযায়ী করেছি, আমরা আইনের বাইরে কোনো কিছু করিনি। বলে তোমরা এখনও তাই করবে, তোমরা আইন অনুযায়ী করবে, এবং আমাদের যে প্রশাসনিক নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী করবে। তোমাদের পদত্যাগপত্র 3টা ছিঁড়ে ফেললেন। আপনারা জানেন যে পরবর্তীতে রফিক কিদওয়াই ভারতের খাদ্যমন্ত্রী হন, এবং তিনি খাদ্যমন্ত্রী হওয়ার পরে তার যে পলিসি, সেই পলিসি অনুযায়ী ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, এবং ভারতের আপনি প্রায় শহরে গেলে পরেই আপনি দেখবেন রফিক কিদওয়াইয়ের নামে সড়ক আছে। তার মানে কি আমলাতন্ত্র খারাপ, এটা আমাদের বলা হচ্ছে একটা ফ্যাশন। এটা ফ্যাশন, কারণটা হচ্ছে আমি আমলাতন্ত্রের শরিক হতে পারি না, অথবা এই ফ্যাশন।
আমি সাংবাদিক হতে পারিনি, অথবা আমার কাছে মনে হচ্ছে যে সাংবাদিকতা খারাপ, আমরা সাংবাদিকতা পছন্দ করি না, কারণ আমার লেখা ভালো না, আমি সাংবাদিক হতে পারিনি। আপনি আরেকজন হতে পারেন নাই, আমলা হতে পারেন নাই, তার কাছে আমলা খারাপ। আরেকজন শিক্ষক হতে পারেন নাই, তার কাছে শিক্ষক খারাপ। মূলত হচ্ছে কি যে যিনি চালাচ্ছেন তিনি কতটা দক্ষ সেটার উপরে নির্ভর করবে। আপনি দেখেন আমাদের প্রশাসনে যে জিনিসটা ঘটলো, আমরা পুরো সিস্টেম যেটা ছিল, আপনার ওই যখন আপনার 47 সালেই আপনার পণ্ডিতজি তিনি কিন্তু চেয়েছিলেন যে আবার ওই তাদের এই প্যাটার্নটাকে ভেঙে ফেলতে, যে তিনি এটা ভেঙে ফেলে সেখানে একটা নতুন প্যাটার্নের একটা আপনার আমলাতন্ত্র হবে। এটা আবার বাধা দেন বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল বললেন যে না, আমাদের আমলাতন্ত্রটা একটা ভারতের আমলাতন্ত্রের স্টিল ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, এটাকে ভাঙা যাবে না। তো দেখেন ভারতে কিন্তু সেই যেটা ব্রিটিশরা যে আমলাতন্ত্রটা, যে কাঠামোটা যেভাবে দিয়ে গিয়েছিল, সেই কাঠামোটাই তারা ধরে রেখেছে। ভারত উন্নত না অনুন্নত, ভারত আমাদের থেকে ভালো আছে না খারাপ আছে, সেই বিচারের ভার আপনাদের, আমি ওটা নিয়ে আলোচনা করতেছি না। আমরা কি করলাম, আমরা মোটামুটিভাবে 70 সাল 71 সাল পর্যন্ত আমরা কিন্তু সেই আমলাতন্ত্রকেই ধারাবাহিকতা বজায় রেখে গেছি আমরা। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা 73 সালে করলাম কি, যে সেই আমলাতন্ত্রের প্যাটার্নটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করলাম, আমলাতন্ত্রের প্যাটার্ন চেঞ্জ করার চেষ্টা করলাম। আমাদের সংবিধান বলছে যে প্রত্যেক স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে, যারা শাসন কাজের সাথে জড়িত থাকবেন। আমরা কিন্তু সেটা করিনি, আমরা বলি কিন্তু করি নাই। আপনি যদি করে তারপরে বলতেন যে আপনি যেমন জেলা পরিষদ করেছেন, জেলা পরিষদে জেলা পরিষদ চেয়ারম্যান করেছেন, কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যানকে আপনি কয়েকটা কাজ দিয়েছেন, আপনি কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যানকে বলেন নাই যে তিনি জেলার মূল শাসনকর্তা। আপনি সেটা আবার সাহস পাননি, এটা করেননি আপনি। আপনি যখন উপজেলা পরিষদ করেছেন, উপজেলা পরিষদ করে উপজেলা চেয়ারম্যানকে বলেছেন যে আপনি খালি উন্নয়নের কাজটুকু করবেন, আপনি কিন্তু তাকে প্রশাসনিক কাজগুলো দেননি। আপনি এটা দেননি, আপনি বলবেন যে প্রশাসনের যে অফিসাররা মাঠে কাজ করছে তারা জনমুখী না, আপনি তো তাকে কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে রেখেছেন। আপনি কিন্তু তাকে বলেন নাই যে আপনি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কাজ করবেন। উপজেলা পরিষদে কি করেছেন, আরে বাবা একটা মানুষ, তাকে আপনি বলছেন আপনি এককভাবে এই কাজটুকুন করবেন, উপজেলা চেয়ারম্যানের সাথে এই কাজটুকুন করবেন। ভাই আপনি তো একটা লোকের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিলেন। আমি আপনারও লোক, স্বাধীনও লোক, তা আমি দুটো একসাথে হই কি করে? আমি হয় আপনার লোক হব, না হয় আমি স্বাধীন লোক হব। আপনার ডেপুটি সেক্রেটারি বলেন, জয়েন্ট সেক্রেটারি বলেন, এই পদগুলো হচ্ছে প্রশাসন ক্যাডারের পদ। তো এটা প্রশাসন ক্যাডারের পদ, সেখানে আপনি এখন বললেন যে আপনারা যেহেতু ঢুকে পড়ছেন, আপনারা বললেন যে না আমরা ঢুকবো। কেন ঢুকবেন আপনি? জি সাইফুল ইসলাম, 5ই আগস্টের পর থেকে জনপ্রশাসনের পদ পদোন্নতি বদলি বাধ্যতামূলক অবসরের জন্য হিড়িক লেগেছে। গত 1.5 দশকের চরম দলবাজির প্রেক্ষাপটে এটাই স্বাভাবিক ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা কেন 5 মাসেও থামছে না? আচ্ছা, এটা থামছে না যেটা বলছেন, যেমন আপনার কয়েকটা জিনিস হচ্ছে কি, এটা কয়েকদিন আগে যেটা ঘটনা ঘটলো, বারান্দায় শুয়ে পড়লো এক একজন, এটা কোনোভাবে কাম্য না, কিন্তু কেন হলো? আপনি এতদিন ধরে প্রমোশন পেয়ে আসছে, কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছে। আপনি প্রমোশন পেয়েছে, প্রমোশন চলে আসছে, একদিন সবাই মেনে নিয়েছে যাচ্ছে অন্য ক্যাডার থেকে 25% প্রমোশন পাবে, ভালো কথা, এটা আচ্ছা ঠিক আছে, এটা আপত্তি থাকলেও সবাই মেনে নিয়েছে, এটা স্থিত অবস্থায় রয়ে গেছে। এই স্থিত অবস্থায় হঠাৎ করে একে 25কে 50 করার জন্য কে ভাই মাথা চাড়া দিল? আপনারা বললেন যে এটাকে 50 করব। এটা যখন আপনি 50 করবেন, 50 করলে হচ্ছে কি, আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদের কিন্তু নিজস্ব প্রমোশন লাইনটা রয়ে গেছে, তার প্রমোশন লাইন রয়ে গেছে, তার প্রমোশন লাইনের পরে সে আবার এইখানে এসে কিন্তু ভাগ পাচ্ছে, আর এইখানে যার প্রমোশন লাইন ছিল তার এখানে কমে যাচ্ছে। তাহলে এটা স্বাভাবিক ব্যাপার। আমার যখন এই যে সৈয়দ মুস্তাফা আলীর একটা কথা আছে যে আপনি একটা লোক কোন ভাষাভাষী এটা টের পাওয়ার জন্য এয়ারপোর্টে যদি না চেনেন পায়ে পাড়া দেবেন, পায়ে পাড়া দিলে পরে সে মাতৃভাষায় চিৎকার করে উঠবে। তো এখন আপনি যখন কারণ পায়ে পাড়া দিয়েছেন, আপনি তার রেজেকে টান দিয়েছেন, প্রমোশনের কাছে কমাই দিয়েছেন, ভালোই করছেন, যদিও সুশীল সমাজ করার কথা না। আপনি আরেকটা জায়গায় যেটা হলো,
আপনারা বললেন যে 16 বছর যারা পদোন্নতি বঞ্চিত, 1 মিনিট, 16 বছর যারা পদোন্নতি বঞ্চিত তাদেরকে আপনারা ভূতাপেক্ষিক পদোন্নতি দেবেন বললেন, পদোন্নতি দেবেন, দরখাস্ত আহ্বান করলেন, দরখাস্ত করলো লোক, সবাই দরখাস্ত করলো, আশায় আশায় বুক বাঁধলো। আপনারা এখন বললেন কি না 764 জন পাবে আর 763 জন পাবে না। ভাই আপনারা যদি এই জিনিসটা, এটা আপনারা কেন তাহলে করলেন? এটা আপনার যদি হচ্ছে যে তারপরে যদি হয়ে যেত, আপনি যদি প্রকাশ করে ফেলতেন, এখানে কি শুধুমাত্র প্রশাসনের ক্যাডারই আপনার সচিব হবে? এই জায়গাটাই তো আবার ইয়ে করেন রে ভাই। আপনার এই পদগুলো হচ্ছে প্রশাসন ক্যাডারের পদ। আপনি তো প্রত্যেকটা, আপনি যখন চাকরিতে জয়েন করেছেন তখন আপনি কিন্তু অপশন দিয়েছেন আমি কোন ক্যাডারে যাব। আপনি ধরেন যে যেমন আর্টিলারিতেই বলেন আর মেডিকেল করেই বলেন, আমি এখন মেডিকেল করে যদি আমি জয়েন করার পরে আমি কি বলবো যে না আমি এখন আর্টিলারিতে আমি চলে যাব? আপনি এটা যেতে পারতেছেন না। তা আপনি যখন চাকরিতে যোগদান করেছেন, বিসিএস পরীক্ষা দিয়েছেন, তখন আপনার সামনে 25টা অপশন দেয়া ছিল। এই 25টা অপশনে আপনি সিলেক্ট করেছেন আমার 1 নম্বরে পররাষ্ট্র সার্ভিস, 2 নম্বরে আনসার ভিডিপি, 3 নম্বরে প্রশাসন। এখন যখন চেয়ারম্যান পিএসসি যখন আপনাকে চাকরি মেধাক্রম অনুযায়ী ভাগ করছে, তখন দেখছে 1 নম্বরে আপনি পররাষ্ট্র দিয়েছেন, পররাষ্ট্রতে 16টা পদ আছে, 16টা পদ দেয়া হয়ে গেছে, আপনি পররাষ্ট্রে নাই। 2 নম্বরে আপনি আনসার ভিডিপি চেয়েছেন, আপনাকে আনসার ভিডিপি দিয়ে দিল। আপনি যদি বলেন যে আমি প্রচণ্ড মেধাবী, আমার পেছনের এতজন 100 জন অ্যাডমিন ক্যাডার পেয়েছে, আমাকে কেন আনসার ভিডিপি দিল? কিচ্ছু বলার নেই, কারণ আপনি 2 নম্বরে আনসার ভিডিপি চেয়েছিলেন। এই প্রসঙ্গ ক্রমেই কিন্তু তখন আপনার হচ্ছে যে 25 ভাগ অন্য ক্যাডার থেকে নিয়ে আসা হয়েছে, যে তাদেরকে নিয়ে আসা, এবং তারা পর্যায়ক্রমে উঠেছে। তারা পর্যায়ক্রমে উঠে তারা কিন্তু সচিব হলেও তখন আবার সবাই বলে কি ওই সচিব হয়ে গেল প্রশাসন থেকে। শিক্ষার লোকও যদি সচিব হয়ে যান তাহলেও কিন্তু তখন বলে যে ওই প্রশাসনের লোকই হলো। জি, আপনার কাছে পরে আমি আবার আসবো। মনিরা শারমিন, বিশ্লেষকদের কেউ কেউ বলছেন শেখ হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার পেছনে বড় সহযোগী হিসাবে আমলারা কাজ করেছে, তার পেছনে বড় সহযোগী ছিল আমলাতন্ত্র। এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কি, আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ আমরা শুনতে চাই। ধন্যবাদ। দেখেন, আমরা যদি যেই নির্বাচনগুলো দেখেছি গত 15-16 বছরে, সেই নির্বাচনগুলো কিভাবে হয়েছে আসলে, সেই নির্বাচনগুলোতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এই দায়িত্বগুলো যারা পালন করত, সেইখানে আমরা দেখেছি যে একটা আমলাতান্ত্রিক বলয়ের মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচনগুলো হয়েছে। এবং আমরা যেই নির্বাচনগুলোকে বলছি খারাপ নির্বাচন, তো খারাপ নির্বাচন নিয়ে কিন্তু তখন আমরা বলতে পারি নাই যে এই সরকারটা অবৈধ। এবং এই যে সহযোগী যারা, আমরা 2009 সালেও বলতে পারি নাই, 2014 সালেও বলতে পারি নাই, 2018 সালেও বলতে পারি নাই। তো যখন আমরা বলতে পারতেছি না, কিন্তু কিছু কিছু মানুষ বলছে না নির্বাচন তো খুব ভালো হয়েছে, কোথায় আমরাই তো ডিউটি করেছি, নির্বাচন তো ভালো হয়েছে। তো এই যে আমরা সবাই আজকে এসে বলছি যে 3টা নির্বাচন অবৈধ, সেটা সেই সময় যেরকম বলতে পারি নাই, এটা হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে রাখা হয়েছে। এবং ফ্যাসিবাদী রেজিম যেটা করে আর কি, পুরো একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে রাখে যে কাউকে কথা বলতে দিবে না, আপনি কথা বলতে পারবেন না। কিন্তু কিছু কিছু মানুষ যারা বলছেন না সব ঠিক আছে, যখন আমরা সাধারণ মানুষরা দেখছি যে সব ঠিক নাই, কিন্তু যারা বলছে আসলে সব ঠিক আছে এবং নির্বাচনও সুষ্ঠু হয়েছে, এবং আমরা কিন্তু আসলে তখনকার ভিডিও ফুটেজগুলো যদি আপনি একটু রিকল করেন তাহলেই দেখবেন যে যিনারা আসলে এই দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু সব সুষ্ঠু হয়েছে, সব ঠিক আছে, এরকম একটা বয়ান তারা দিতেন। তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই শেখ হাসিনার যেই সরকারটা, সেটা হচ্ছে আমলাতন্ত্রের উপরে খুব বেশি নির্ভরশীল। কারণ স্বাভাবিকভাবেই তার টিকে থাকতে তাদের প্ল্যান মোতাবেক যে এই আমলাতন্ত্র লাগবে তার। তো সেই জায়গা থেকে একটা ওই যে বেতন বৃদ্ধির কথা বলছেন এবং নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদের আসলে এই সুবিধা আশীর্বাদ পুষ্ট, মানে ওই সরকারের আশীর্বাদ পুষ্ট করে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই যখন এত সুবিধার মধ্যে তারা থাকেন, তারা তো নমনম করবেনই সেই সরকারকে। প্রথমত জনপ্রশাসন সংস্কার একটা কমিশন করা হয়েছে, এইখান থেকে এই কমিশনটার কিন্তু একটা ডেডলাইন আছে, 31শে ডিসেম্বর পর্যন্ত তারা হচ্ছে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা করবেন এবং তারপরে সেটা সরকারের কাছে জমা দেবেন। তো এর মধ্যেই আগেই কিভাবে করে এই কথাটা উনি বলে ফেললেন,
মানে মোখলেসুর রহমান সাহেব যে 50-50 করা হচ্ছে। একটা কমিশন হয়েছে, সেই কমিশনের 31 ডিসেম্বর পর্যন্ত তার ডেডলাইন, সেই কাজটা ওনাকে করতে দিতে হবে। সেই কমিশনটা সেই কাজটা করবে, তারপরে সেটা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবেন এবং সরকারের কাছে প্রস্তাব করবেন, তারপরে একটা মানে সিস্টেমের পরিবর্তন বা যেটাই হোক সেটা হবে। কিন্তু এর মধ্যেই উনি কি করলেন, উনি এই কথাটা জনসমক্ষে বলে দিলেন। এবং আজকের যে অ্যাডমিন ক্যাডার সার্ভিসের যে ধরনের বিশৃঙ্খলা, এটা কিন্তু এটার জন্য কিন্তু উনিও দায়ী। উনি কেন এই কথাটা বাইরে বলবেন? এবং এই প্রবণতাগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি, জি। মানে একটা প্রভাবিত করার একটি ব্যাপার, এটা তো অবশ্যই প্রভাবিত হবে। অবশ্যই প্রভাবিত। জি, ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো জনাব সোহরাব হোসেন। এক ধরনের হিংসার কারণেই সবাই এই জনপ্রশাসনের সমালোচনা করে বা আমলাদের সমালোচনা করে, আপনি কতটুকু একমত এই ব্যাপারে? না, মানে হিংসা বা হিংসা না করা বিষয়টা না, আমরা প্রশাসনিক কাঠামোটা যেভাবে করেছি মানে আপনি প্রশাসক হতে পারেননি, এই জন্য আপনার প্রশাসনের সেটা এক ধরনের সমালোচনা করছেন। কারো দুঃখবোধ, কারো কষ্ট থাকতে পারে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন না, তার থাকতে পারে। আবার মানে এটি কিন্তু বাইরে খুব পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি সেই শিক্ষকতা ছেড়ে প্রশাসন ক্যাডারে যাচ্ছেন বা বিসিএসে যাচ্ছেন, কারণ সেখানে ওই শিক্ষকতাটাকে প্রশাসন ক্যাডারের চেয়ে অনেক বেশি মূল্য দেওয়া হয়, অনেক বেশি সম্মান দেওয়া হয়। আমাদের এই যে প্রশাসন ক্যাডার যে এখন আক্রমণের মুখে, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের প্রশাসনটা সাজানো হয়েছে এভাবে যে প্রশাসনে যেতে পারলেই, প্রশাসনিক ক্যাডারে যেতে পারলেই সব ক্ষমতার উৎস। এবং তাদের আরেকটি কারণ, এই যে 5 আগস্ট নিয়ে যে এত কথা হলো, বিগত সরকার নিয়ে, যে সরকার জনগণের উপর নির্ভর করবে, তো এমনকি নির্বাচিত অনির্বাচিত হলেও যে জনগণের সেবা করতেই তো তারা আসছে। কারণ পৃথিবীর অনেক দেশেই তো অনির্বাচিত সরকারও আছে। বিশেষ করে 18 নির্বাচন সম্পর্কে বলেছে, এই নির্বাচন করেছে পুলিশ। আপনি দেখুন, আমরা বললাম যে প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ মুখ্য সচিব বা মন্ত্রিপরিষদ সচিব, তারা জানেন না যে কিভাবে হয়েছে। সরকার এমন একটি কৌশল করেছে, ওই ক্ষমতাসীন সরকার, যে তাদের পাশ কাটিয়ে অন্যদের নির্ভর করে 18 নির্বাচন বা 14 নির্বাচনও এর মূল পিছনে ছিলেন কে? ইস্টিমামের কথা বলা হয়। জি, তিনি প্রশাসনের, কিন্তু তিনি বলা হয় যে তিনি ব্যবহার করেছেন পুলিশকে, কারণ দেখছেন এটা সহজ সবচেয়ে। সুতরাং আমাদের প্রশাসনিক একটি কাঠামোকে এমনভাবে সাজাতে হবে কেউ না ভাবে যে কারো উপরে কারো নিচে। আপনি এখানে একটা হতে পারে, আমি জানি না ভারতে সাইফুল ভাই ভালো বলতে পারবেন, এই যে প্রথমেই প্রশাসনিক ক্যাডার, শিক্ষা ক্যাডার, এটি পছন্দ করার দরকার কি? যারা বিসিএস পাশ করবে তারা তারপরে তার আগ্রহ বা পছন্দের ক্ষেত্রে তিনি বেছে নেবেন কোন ক্যাডার। এটি হতে পারে কিনা জানি না আমি। হ্যাঁ, হতে পারে যে প্রথমে অপশন না দিয়ে পরে অপশন দিতে পারে, পরে দিতে পারে। এটা মানে তাহলে এটা সুবিধা হলো কি, যে প্রথমেই আপনি বাছাই করেন না যে এই যে প্রশাসনিক ক্যাডারে উনি আর অন্য কোথাও যাবেন না। আমি মনে করি এ কারণে শুধু এই প্রশাসনিক ক্যাডারে 25-50 এই ভাগাভাগির চেয়ে পুরো কাঠামোটা পরিবর্তন করা উচিত, এভাবে চিন্তা করা উচিত। চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে একটি সরকার পতন পর্যন্ত হয়ে গেল, এরপরেও কিভাবে নিজেদের জন্য এমন ব্যবস্থা রাখতে চান জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা? প্রথমেই আমি একটু দ্বিমত করব যে চাকরিতে কোটার কারণে কিন্তু সরকারি পতন হয়নি। না, এটি হচ্ছে মানে আন্দোলনের সূচনাটা তো এটা দিয়ে হয়েছিল। সূচনা তো অর্থাৎ বৈষম্য। জি, বৈষম্য অর্থাৎ অন্যায়। মানুষ কি দেখতে চায় না, সবকিছুরই পুঞ্জীভূত এটার মাধ্যমে বেরিয়ে এসেছে। পুঞ্জীভূত ক্ষোভ, বিস্ফোরণ ঘটেছে। এখন হচ্ছে যে আমাদের এই যে বৈষম্য, আপনি যদি বৈষম্যের কথা বলেন, এই কোটাতেও তো বৈষম্য রয়েছে। আমি চাকরিতে কেন শুধু বৈষম্য দেখি, আমি কেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে বৈষম্য, আপনি এই যে এত সংস্কার কমিশন হয়েছে, গরিব মানুষের জন্য কিন্তু কোনো সংস্কার কমিশন হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে রাষ্ট্র কতটা ভাবছে। এমনকি এই পরিবর্তিত গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক যে সরকার, যারা জনগণের গণ অভ্যুত্থানের অভিপ্রায়ে এসেছে, আর এই ছাত্র গণ অভ্যুত্থানে যে মানুষ মারা গেছে তার বেশিরভাগই যদি এককভাবে বলেন সাধারণ মানুষ, যারা কোনোদিন চাকরির চিন্তাও করেনি, রিক্সা চালক, মোটে, মজুর, আপনার হকার, এই ভ্যান চালক, তাহলে তাদের জন্য কি হবে? যদি আপনি ওই অর্থে বলেন যে আমাদের যে এই অভ্যুত্থানের যদি আমরা সুফল পেতে চাই, তাহলে ওই মানুষগুলোর কাছে যেতে হবে। আর এই কিছু কিছু পদ সামনে নির্বাচন হবে, নির্বাচনের জন্য যেসব সংস্কার করা প্রয়োজন
করা হোক, একটা বড় বড় সংস্কার কি? জি, সংস্কার হচ্ছে যে বিগত সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, 3টি নির্বাচন করেছে মানুষের ভোট থেকে বঞ্চিত করে। এটি হচ্ছে একটা বড় সংস্কার হবে, যে মানুষ ভোট দিতে পারবে, মানুষ তার পছন্দসই সরকার বেছে নিতে পারবে। কিন্তু তার চেয়েও যেটি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল কথা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। তা আমাদের সাম্য নাই, মানবিক মর্যাদা নেই এবং সামাজিক ন্যায় বিচার নাই। ধন্যবাদ আপনাকে জনাব সাইফুল ইসলাম। আমাদের প্রশাসন অনেকটাই উল্টো পিরামিডের মতো হয়ে গেছে, মানে পদের বিপরীতে বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার পিছনের রহস্যটা আসলে কি? এই রহস্যটা হচ্ছে জনপ্রিয়তা অর্জনের জন্য, এবং যেটা শারমিন যে কথাটা বললেন যে আমলাতন্ত্রকে নিজেদের পকেটে আনবার জন্য এই কাজটা হয়েছে। একটা সময় গেছে যখন আপনার, এটা সব নির্ভর করে কি আমলাতন্ত্রে যারা শীর্ষ পদে থাকেন তাদের দক্ষতা যোগ্যতার উপরে নির্ভর করে। আপনি একটা ভদ্রলোকের নাম আপনি মনে আছে হয়তো বা, সফিউর রহমান সাহেব, উনি পরে ইলেকশন কমিশনার ছিলেন, উনি একসময় জনপ্রশাসন সচিব ছিলেন। তো তিনি তখন তো সংস্থাপন বলতো, সংস্থাপন সচিব ছিলেন তিনি। তার পিরিয়ডে আপনার একটা পদ শূন্য, তার সেই একটা পদে পদোন্নতি হবে। উনি কখনোই একটা পদ শূন্যতে 2 জনকে পদোন্নতি দেননি। এবং তখন যেটা হতো যে প্রতি সপ্তাহে এসএসবি হয়েছে, পদোন্নতি হয়েছে, এটা হয়ে গেছে। সফিউর রহমান সাহেব যখন রিটায়ার্ড করলেন, করার পর তারপর দেখা গেল যে আপনার দীর্ঘদিন পদোন্নতি নাই। তারপরে পদোন্নতি দেওয়াটা হয়ে গেল যে রাজনৈতিক সরকারের অনেক সময় যেটা হয় যে দেখো দেখো আমরা পদোন্নতি দিলাম, আহা কি আনন্দ কি আনন্দ করে একদল পদোন্নতি দিলেন। এখন আপনারা তখন কি করলেন, এই যে দলীয় দেখে টেকে করছেন, তারপরে পদের অতিরিক্ত প্রমোশন দিচ্ছেন। সচিবালয়ে যায় দেখি ভাই আপনার সিনিয়র সেক্রেটারি খুঁজে পাই না। আপনার যে রুমে যাই দেয় দেখি যে অতিরিক্ত সচিব না যুগ্ম সচিব, তারাই কাজ করতেছে এসব পদের। তো এটা আসলে প্রশাসনের জন্য খারাপ, এটা খারাপ। আমি নিজে প্রশাসনে চাকরি করে এসেছি, আমি মনে করি যে এই পিরামিড ঠিকভাবে বজায় রাখা উচিত ছিল। আজকে যদি পিরামিডটা ঠিকভাবে বজায় রাখা হতো তাহলে আজকে অন্যরা যেভাবে এত জটিলতা আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। মনিনা শারমিন, লাল ফিতার দৌরাত্ম্য শব্দটি বিলীন করার উপায় কি? এই যে দীর্ঘদিন ধরে এই যে লাল ফিতার দৌরাত্ম্য এবং এটার এই ব্যাপারে যে মানুষের আতঙ্ক, এবং জনপ্রশাসনকে জনবান্ধব, উন্নয়ন বান্ধব, দেশ বান্ধব করতে আসলে করণীয় কি? লাল ফিতার দৌরাত্ম্য যেটা কথাটা আছে সেটা নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে জনগণের, আমাদের আলোচনায় কিন্তু অলরেডি উঠে আসছে যে জনবান্ধব না, আসলে আমাদের প্রশাসন ব্যবস্থা কোনোভাবেই জনবান্ধব না। এবং এইটার সাথে যেহেতু একটা শাসন আছে, তো অলরেডি যারা আসলে দায়িত্বে থাকে তারা এটা মানে ওই শাসন শব্দটুকুই পিক করে আসলে এটা মানে ওইভাবে করেই তারা পোর্ট্রে করার চেষ্টা করে। এবং যখন একটা ফাইল আমার কাছে, তখন তারা ভাবে যে না এইটা এখন আমার দখলে, আমার ইচ্ছা মতো আমি এটা আসলে ইয়ে করব। তো এখানে হচ্ছে জনগণের সাথে আসলে সেবামূলক মনোভাবের চেয়ে আমাদের প্রশাসনে যারা আছেন তাদের আসলে আমি বলবো যে দায়িত্বশীলতা বাড়ানো দরকার, এবং আসলে জনবান্ধব, এবং এই সেবাটা যে আমি এখানে আমার কারণটা, এখানে থাকার কারণটা যে জনসেবা, এটা হচ্ছে মানসিক একটা পরিবর্তনও আমাদের জনপ্রশাসনে যারা আছে তাদের দরকার। এবং এইখানে একটা কথা বলি যে এইখানে সুবিধা পাওয়ার, আমার সরকারি চাকরিতে যারা থাকেন এবং যদি প্রশাসন ক্যাডারের বলি, সবসময় একটা কথা শুনবেন যে আপনারা যাই করেন আমার তো চাকরি যাবে না, আমি তো সরকারি চাকরি করি। তো এই যে একটা ব্যাপার যে জনগণের যাই করি হু কেয়ারস, আমি আপনাকে সেবা দেই বা না দেই, আপনি আমার ব্যাপারে অভিযোগ করবেন, আমার চাকরি যাবে না, উল্টাও বিভিন্ন আমি বোনাস পাবো, আমি উৎসব ভাতা পাবো। হ্যাঁ একদম। মানে এখানে কিন্তু একটা জিনিস দেখেন, বৈষম্যের বিরুদ্ধে এবার ছাত্র জনতা একটা হলো, কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে জনপ্রশাসনের সঙ্গে জনগণের একটি বিশাল বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে এবং দিন দিন সেটা বাড়ছে। একদম একদম সত্য। এবং দেখেন এই যে বিশৃঙ্খলাটা তৈরি হলো, স্বাভাবিকভাবেই কিন্তু প্রশাসনের যারা ক্যাডাররা আছেন, আমি যদি চাকরির বিধিমালা বলি, বিধিমালা মোতাবেক কিন্তু ওনারা এটা বলতে পারেন না, সরকারকে এটা হুমকি দিয়ে ফেলছেন ওনারা
হুমকি দিয়ে ফেলছেন, এবং এটা কিন্তু ওনারা বলতেই পারেন না, যেখানে সরকারের সাথে সহযোগিতা করে তাদের কাজ করার কথা। ওনারা 4 তারিখে একটা সমাবেশ করবেন, এটা হুমকি দিয়ে ফেলছেন, না হলে নাকি ওনারা 400 ডোজের অ্যান্টিবায়োটিক কিভাবে দেয়া যায় আর কি, এটা ওনারা জানেন। তো মানে আপনি যদি ভাষাটা শোনেন, দিস ইজ ভেরি মাচ পলিটিক্যাল। এইটা কিন্তু আসলে জনপ্রশাসনের মানুষজনের বা ক্যাডারদের নজিরবিহীনভাবে প্রশাসনের লোকজন কলম বিরতিতে গেছে, মানে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। একদম, মানে আপনি তাহলে চিন্তা করেন যে এখানে প্রশাসনের যে মানুষরা যাদের জনবান্ধব হওয়ার কথা ছিল তারা জনবিচ্ছিন্ন কেন? এটা তো এই ঘটনার মাধ্যমে প্রকাশ পায় যে পান থেকে চুন খসলো, আমার একটু সুবিধা যদি কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয় তাহলে আমি কোনো সেবা দিব না। এই মানসিকতা থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতির স্থিতিশীল করতে হলে সবার আগে রাষ্ট্রের পাওয়ার হাউস সচিবালয় বা জনপ্রশাসনের বিশৃঙ্খলা থামাতে হবে। উদ্ভূত সংকট আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বৈষম্যের অভিযোগ উঠেছে তা দূর করার পথ বের করতে হবে। জনগণের সঙ্গে জনপ্রশাসনের যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করতে হবে। আমলাতন্ত্রকে জনবান্ধব করতে হবে। দুর্নীতি ও দাম্ভিকতার সুযোগ বন্ধ করতে হবে। সরকারি চাকরিতেও জবাবদিহিতা, পুরস্কার ও শাস্তির কঠোর অনুশীলন নিশ্চিত করতে হবে। সরকারি চাকরি যান এমন ধারণা থেকে জনপ্রশাসনকে বেরোতে হবে। পদোন্নতির ক্ষেত্রে ব্যাচ বিবেচনা না করে পারফরমেন্স ভিত্তিক করতে হবে। কর্মকর্তারা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের যে ডাক দিয়েছে তা চাকরিবিধি লগ্ন করে কিনা তা পর্যালোচনা করে দেখতে হবে। লঙ্ঘিত হলে প্রয়োজনে সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।